গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল এখন কটা বাজে? 9টা বেজে গেছে। তো স্নান টান সেরে নিয়েছি, তো ওর জন্য আজকে একটু দেরি হয়ে গেল। অয়ন অফিসে যাবে, কালকে আর ভিডিও বানাইনি, সোমবার। তো ভাবলাম আজকে একটুখানি ভিডিও বানাবোই। সকালে কি করছি তোমাদের সাথে একটু শেয়ার না করলে একদম ভালো লাগে না। চা বসিয়ে দিয়েছি, চাটা হোক ফুটুক, কিন্তু আমি এখনো বাদাম কিচ্ছু খাইনি। তো স্নান টানেই সেরে এলাম, এবার বসবো বাদাম আর গুড় নিয়ে। চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, চায়ের মধ্যে দেবো একটু আদা। সকালে দেখো কেক আনিয়েছি, দুধ আনিয়েছি। কেকটা খাবো একটু চায়ের সাথে, ওর জন্য একটু আনিয়েছি। দুধটা পরে বলছি। আর এই দেখো গুড় নিয়েছি, বাদাম নিয়েছি। আর এই হচ্ছে অয়নদা, অয়ন বাবাজি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে, অফিসের জন্য রেডি হয়ে গেছে, কাজ করছে। চলো গুড়টা আর এই বাদামটা খাও। অয়নকে অয়নদা বলেছি বলে খুব হাসছে। আমি বললাম মনে আছে তুমি, ও যখন ওকে পড়াতো না, প্রথম দিন যেদিন গেছিলাম আমাকে বলেছিল আমাকে অয়নদা বলে ডাকবে আর আপনি বলবে, তুমি ঠুমি বলতে যাবে না আমাকে একদম। তো মনে পড়ে গেল সেটা। যাই হোক, আর আমরা যা হাসতাম ওকে নিয়ে। তুমি বলতে না আপনি বলতে? হ্যাঁ, আপনি তো তখন বলতাম তোমাকে। তাহলে বলবে না মানে? ব্রেন বাদাম কি বাজে খেতে, কিন্তু এটা গুড় দিয়ে খাবে, খুব উপকারী। আর গুড় কিন্তু খেতেই হবে মেয়েদের, বিশেষ করে তোমাদের যখন মেনোপজ হয়ে যাবে, 45 ওভার হয়ে যাবে, তারপর কিন্তু গুড় অবশ্যই খাবে, রেগুলার রাখবে খাবারের, এই সকালবেলা ডায়েটে রাখবে। আর বাচ্চাদের কিন্তু এই সময় সর্দির টাইম, মানে এই ঠান্ডার টাইমে অবশ্যই গুড় দেবে, গুড়ের জল সকালবেলা। নিজেরা চা নিয়ে বসো তো, বাচ্চাটাকে একটুখানি গুড় গুড় খাওয়াবে। আর ওই যে মশলাটা আমি বলেছিলাম, ওই মশলাটাও কিন্তু তুমি বাচ্চাদের খাওয়াতে পারবে। তোমাদের মধ্যে এখন জিজ্ঞেস করেছে যে দিদি ওটা কি বাচ্চাদের খাওয়ানো যাবে, কারণ বাসক তুলসী পাতা সব জায়গায় তো অ্যাভেলেবেল নয়। তা যে হ্যাঁ নিশ্চয়ই পারবে। কি পারছো না দেবো ছুলে? নিশ্চয়ই পারবে। বাচ্চারা কেন খেতে পারবে না? বাচ্চারা কি গরম মশলা খেতে পারে না? নিশ্চয়ই খেতে পারবে। 2-3 বছরের বাচ্চারা ভাত খেতে শিখে গেছে। ওই গুড়ের জলের মধ্যে একটুখানি ওই ইয়েটা ফেলে দেবে, তোমার ওই যে মশলাটা আমি বলেছি, একটুখানি গুলে আস্তে আস্তে খাবে সিপ নিয়ে নিয়ে। কোম্পানি আপনি বলেছেন আপনি মশলাটা খেয়ে খুব উপকার পেয়েছেন, ধন্যবাদ। আপনি যে জানিয়েছেন এর জন্য ধন্যবাদ। সত্যি মশলাটা ভীষণ উপকারী। আমাদের এত বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি আমরা সেরকম দেখতে গেলে, এখন অবধি সকাল থেকে একটা ওষুধের দানা আমরা মুখে দিই না। সে যে কোনো ওষুধই হোক, হোমিওপ্যাথিও নয়, আয়ুর্বেদও নয়, অ্যালোপ্যাথিও নয়। আমি মনে করি এটা ঠাকুরের আশীর্বাদ। আর আমি না এই জিনিসটাই সবার মধ্যে ছড়াতে চাই, যে সকলেই যেন সুস্থ থাকে ন্যাচারাল উপায়, তাই না? আমাদের ভারতীয়দের রান্নাঘরটাই কিন্তু ওষুধের জায়গা, ডাক্তারখানা। রান্নাঘরে আমাদের সমস্ত ওষুধপত্র রয়েছে। তো আমরা কেন পয়সা দিয়ে ওষুধ কিনে নিজেদেরকে ইয়ে করবো বলুন তো? আর আজ অবধি ওষুধ খেয়ে কজন সুস্থ হয়েছে আমাকে এটাও একটু জানাবেন, ঠিক আছে? ধরুন কারুর পাইলসের রোগ, কারুর কনস্টিপেশনের রোগ, কেউ পিসিওডি, আরও বিভিন্ন ধরনের রোগ, থাইরয়েড, বছরের পর বছর কেন তাদের চলছে? তারা তো ডক্টর দেখাচ্ছে, সব অভিজ্ঞ বড় বড় ডক্টর তারা দেখাচ্ছে, তাহলে তারা কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না? আমাকে একটু জানাবেন তো। ঠিক আছে, ওষুধ খেয়ে কেন সারছে না? কেউ বলছে আমি না 10 বছর ধরে পাইলসের রুগী, আমি 10 বছর ধরে কনস্টিপেশনের রুগী। কেন? 10 বছর আপনি তো নিশ্চয়ই কোনো ডক্টরের কাছে গেছেন, বড় কোনো ডক্টরকে দেখিয়েছেন, তাহলে এখন অবধি সেটা আপনার আছে কেন? কিন্তু আপনার এই 10 বছরের সমস্যাটা আমি, কোনো ডক্টর নই, একজন হাউসওয়াইফ, 3 মাসের মধ্যে কিওর করে দেব। এবং তার জন্য আপনাকে আমি যে নিয়মগুলো বলছি বা যে জীবনযাপনটা বলছি, সেই জীবনযাপনটা পালন করতে হবে। তবে আপনি 3 মাসের মধ্যে 10 বছরের রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে না আমি ভাই ওই ওষুধ খেয়ে আর রোগ নিয়ে হেভি আছি, আমার লাইফস্টাইল আমি চেঞ্জ করব না, ওই মৃত্যুর সময় ধুকে 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 বাঁচতে চাই, তাহলে আপনি সেরকমই থাকবেন। ওষুধ আপনাকে কি করবে? উপর থেকে শুধু বলো জোড়া তাপ্পি দেবে, আর তো কিছু করবে না। রোগটা কিন্তু আপনার থেকেই যাবে, উল্টে রোগটা বাড়তে থাকবে। আপনার যত বয়স হবে তখন আপনি সবার উপর ডিপেন্ডেন্ট হতে থাকবেন। না রে আমি না যেতে পারবো না রে, আমার শরীরে এনার্জি নেই, তোরা যা ঘুরে আয়। আমি হাঁটু ব্যথায়, আমার মা হাঁটুর প্রবলেমে ছাদে যেতে পারে না, ছাদে যেতে পারে না সিঁড়ি দিয়ে। ওষুধ খেয়ে কী হচ্ছে মায়ের বছরের পর বছর? আমার কথা শোনে না, ঠিক আছে? আমার মা আমার কথা শোনে না, এখন শোনে। এখন আবার সেদিনকে ফোন করে আমাকে বলছে, মামুন ওই যে তুই রোস্টেড তিলটা বলেছিলিস ওটা কিভাবে খায় রে? আমি মাকে বলেছি যে
একদম প্যারাসিটামল এই ওষুধগুলো একদম যেন না খায়। ব্যথা হয় তো মায়ের অপারেশন হয়েছে, নার্ভের অপারেশন, কিসের অপারেশন যেন হয়েছে, কোমরের অপারেশন, নার্ভেরই তো ওটা, আমি তো আবার বুঝি না। তো কতবার বলেছি যে খাবে না, তা মা বলছে না আমাকে ডক্টর বলেছে। আমি ডক্টর তোমাকে বিষ দিচ্ছে, বিষ খাবে তুমি প্যারাসিটামল? তারপরেতে আমি দুটো হোমিওপ্যাথির নাম দিয়ে দিয়েছি, ওই দুটো এনে এনে খায়। আর মাকে আমি বলেছি তোমার এই হোমিওপ্যাথিটাও আর এত খেতে হবে না, কারণ এক একটা ওষুধের অনেক দাম। এক একটা হোমিওপ্যাথি যে ওষুধটা আমি মাকে নামটা দিয়েছি, সেই ওষুধগুলোর দাম 350 টাকা, তাই না অয়ন? 350-400 টাকা করে মা আনিয়ে নিচ্ছে। যে তোমাকে তোমাকে ওই হোমিওপ্যাথি ওষুধ থেকে আমি বের করে আনবো, তুমি আমার কথাগুলো শুনে চলো। শোনে, কিন্তু আমি যেগুলো বলি না সেগুলো হচ্ছে তোমাকে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনে আসা খুব সমস্যা। দেখো আমি রোজ খাই, রোজ এগুলো খাই। বাইরের খাবার তো তোমরা দেখোই, খাই না। এমন না যে আমি বিকেলে ব্লগটা এন্ড করলাম আর অয়নের সাথে বাইরে খেতে চলে গেলাম, তা কিন্তু আমি কখনো করি না। আমি কিন্তু একদম বাইরের খাবার খাই না, পিৎজা বার্গার কিচ্ছু এনে খাই না। যদি খাইও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো যে আজ আমি একটা পিৎজা খাচ্ছি, আজ আমি একটা বার্গার খাচ্ছি। আমি আজ অব্দি কোনোদিনও কেএফসি খাইনি, জানো, কোনো দিন কেএফসি খাইনি। আমার বাড়ির সামনে ওই কফির দোকানটার নাম কি, যেটা খুব দামি দোকান কফির, না না ওটা আরো যেটা দাম, হ্যাঁ স্টারবাকস, আমি নামও জানি না, স্টারবাকস আমার বাড়ির সামনে। আমি খাইনি। কতবার অয়ন আমাকে বলেছে, অয়ন নিজে অফিস থেকে গেছে, বন্ধুরা মিলে খেয়েছে, কফি টফি খেয়েছে। অয়ন নিজে বলে এক একটা কফি দাম 500 টাকা 600 টাকা, চলো মমি একদিন ঘুরে আসি, একদিন খাই। আনছি না, আমি খাবো না। আমি কিন্তু মাঝে মাঝে বাড়িতে পেস্ট্রি খুব ইচ্ছে হলো, একবার এনে খেলাম আমার বিবাহবার্ষিকীতে, বা ধরো সেগুলো সব পাম তেলের বাজে কেক। আর এখন যে কেকের উপরে ক্রিমগুলো না, মানে যাচ্ছা তাই, ওগুলো আগেকার দিনে দুধের ক্রিমটা হতো, যেই রাত্রির হয়ে যেত না ওই কেক নষ্ট হয়ে যেত। এখনকার দিনের কেক পেস্ট্রিগুলো নষ্টই হয় না, এত বাজে জিনিস, ব্যাকটেরিয়া পর্যন্ত ওদের খায় না, বুঝলে? তো আমি এখন না এগুলো খাই না। আমি পায়েস খাই, গুড় এনেছি, গুড় সেগুলো খাই, এগুলো ন্যাচারাল জিনিসের দিকে যাচ্ছে। তো ডিসিপ্লিন মেনটেন করাটা না খুব দরকার জীবনে। তো আর ডক্টরে কি গাড়ি দেয় ওষুধ খাও, থাকো, বেঁচে আছো, এটাই বড় কথা। কিন্তু আমি চাই তোমরা বাঁচার মতন করে বাঁচো, যেভাবে আমি বাঁচছি। তো এর জন্য এত কিছু আমি বলি যে তোমার যে রোগী আছে, আমি তোমাকে উইদাউট ডক্টর, আমি কোনো ডক্টর নই, আমি একজন হাউসওয়াইফ, আমি তোমাকে সেই রোগ থেকে বের করে আনবো। কিন্তু তোমাকে আমাকে সাহায্য করতে হবে, তোমাকে ডিসিপ্লিন হতে হবে তোমার লাইফে, এই আর কি। তো মহিলাদের জন্য বলছি, এই যে ওয়ালনাট একদম খাবে, আর গুড় খাবে। হানি যদি অ্যাফোর্ড করতে না পারো, হানি খেতে হবে না। হানির থেকেও ভালো হচ্ছে গুড়। কিন্তু ওই গুঁড়ো গুড়, দামি অর্গ্যানিক এইসব না, একটু ভালো জায়গা থেকে যদি এরকম মানে গুড়ের এই যে ডলা যে গুড়গুলো, ওগুলো খুব ভালো, ওই রকম গুড় কিনবে। ওই গুঁড়ো হয়ে যাচ্ছে সাদা সাদা গুড়, ওগুলোর মধ্যে ব্লিচ আছে, হবে না। আলমন্ড বাদামের থেকেও ভালো হচ্ছে আমাদের পিনাট। মানে মহিলাদের মধ্যে যখন ক্যালসিয়ামের অভাব বা অনেক শরীরের মধ্যে অনেক সমস্যা শুরু হয়, বিশেষ করে মেনোপজের পর থেকে, 45 বছর বয়স হয়ে গেছে, পিনাট রোজ সকালে খাবে। আলমন্ড দরকার নেই, যদি না কিনতে পারো আলমন্ড খাবে না। পিনাটের মধ্যে থেকে সব গুণ পেয়ে যাবে। আমাদের ইন্ডিয়ার মাটিতে পিনাট তৈরি হচ্ছে আমাদের শরীরের জন্য, একদম খাবে। পিনাট ভিজিয়ে গুড় দিয়ে খাবে বা কিশমিশ খাবে। আর পিনাটের চোকলাটাও কিন্তু এই আলমন্ড বাদামের মতন এরকম ছিলে খাবে, মানে ছুলে তারপর পিনাটের ওই যে সাদাটা ওটা খাবে, চোকলাটা খাবে না, ঠিক আছে? চলো চা নিয়ে আসি। দেখো চানাচুর নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। এবার এই গাজর ঠাজরগুলোও ভালো করে মেখে নেব। একটু সর্ষের তেল নেব, একটু এমনি সর্ষের তেল দিয়েই, মানে আজকে আর আচার তেল নয়, এমনি সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখবো। তো দেখো চা নিয়ে চলে এসেছি, আর একটু ফ্রুট কেক আনিয়েছিলাম সকালে, এটাও নিয়েছি একটু। আর এই হচ্ছে মুড়ি মাখা, অয়ন খাচ্ছে বসে, এই দেখো। খাও। এ দেখো বাদাম আর গুড়, তোমাদের এত লেকচার দিলাম, নিজেই এখনো পুরোটা খাইনি, পরে খাবো খন। আর একটু চা খেয়ে নিই শান্তিতে। নিয়মের এদিক ওদিক আমিও খুব করে থাকি। এই যে কেক, পুরো পাম তেলের কেক, ঠিক আছে? তোমাদের বলছি যেমন আমি জেনে বুঝেই খাচ্ছি, কারণ খুব খেতে ইচ্ছে করছে। তো যখন খুব খেতে ইচ্ছে করে, ক্রেভিং হয়, আমিও খেয়ে নিই, কি আছে, কি করব।
কিন্তু রেগুলার খাওয়া, রোজ খাওয়া, কারোর দিনের শুরুই হয় এই কেক দিয়ে। আগে আমরা খেতাম না বলো, কি কেক খেতাম আগে আমরা, এখন আমরা একদমই খাই না। বাড়িতে আমাদের সমস্ত কিছু যেন অয়ন আনিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমাদের কিছুতেই কেক বানানো হচ্ছে না, হয়ে ওঠে না গো। আর যখন বানাই তখন খেতে আর ইচ্ছে করে না। আর এই হচ্ছে মুড়ি মাখা। তোমাদের বলি এটা ওটা খাবে না, নিজেই খাই। ধরো তোমার কোনো রোগ চলছে, তোমার মধ্যে কোনো সমস্যা চলছে, তুমি 3 মাস যখন একদম রুটিন মেনে লাইফস্টাইল ঠিক করে নিজেকে সুস্থ করবে না, এই লাইটটা নিভিতে, এইদিকে লাইটটা জ্বালিয়ে দাও না, নিজেকে সুস্থ করে তুলবে, তারপর তুমি একটু এদিক ওদিক করতেই পারো। আমাকে অনেকে বলে, মানে অনেকে আগে বলতো, এখন আমাকে কেউ ঘাটাতে আর আসে না, আপনি এরকম বলছেন আর আপনি এরকম খাচ্ছেন। আরে বলছি, এটা আমার জ্ঞান, আমি জ্ঞান আছে আমার মধ্যে, আমার সমস্যা হলে তো আমি এর সমাধান করব। কিন্তু ধরো তোমরা জানোই না যে এখান থেকে তুমি বেরোবে কি করে। আমি তো তোমাকে সেই পথটাও বলে দেবো। আমি বলছি এই কেকটা খাওয়া ভালো না, এটার মধ্যে পাম তেল। এবার কেউ যদি বলে আপনি তাহলে খাচ্ছেন কেন, আমার ইচ্ছে হয়েছে আমি খাচ্ছি, আমি তো তোমাদের মতো ওষুধ খাই না, আমি তো তোমাদের মতো ওষুধ খাই না, আমার ইচ্ছে হচ্ছে আমি খাচ্ছি। কালকে যদি দেখি আমার এটা খেয়ে কোনো সমস্যা হয়েছে, আমি কিন্তু এটা ন্যাচারাল পদ্ধতিতে বেরিয়ে আসবো, নিজেকে ঠিক করে নেব। আর আমি এটা খাওয়ার আগে বাদাম খেয়েছি, ছোলা খেয়েছি, তারপর ওয়ালনাট খেয়েছি, গরম জল খেয়েছি, সকালে উঠে আমি 1 লিটারের কাছাকাছি গরম জল খেয়েছি, তারপরে ফ্রেশ হতে চলে গেছি, স্নান টান সেরে বেরিয়ে এসেছি, এবার আমি এগুলো খাচ্ছি। আমি সারাক্ষণ যেরকম থাকি উইদাউট ওষুধ, আমি কোনো ওষুধের উপর জীবনই কাটাই না। তোমরা যদি এগুলো করতে পারো, অসুবিধা কি? আমি সকালবেলা উঠে লুচি আর চা খাই, তোমরা খেলে অম্বল হয়ে যাবে, আমি খেলে হবে না। তোমরা যদি বলো দিদি তুমি নিজে লুচি খাচ্ছ আর সবাইকে বড় বড় জ্ঞান দিচ্ছ, আমি জানি তোমরা লুচি খেলেও তোমাদের কিচ্ছু হবে না। ঘরে তৈরি তোমরা সাদা তেলের বা একটুখানি ওর মধ্যে ঘি অ্যাড করে খাও না লুচি চা দিয়ে, কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না। কিন্তু তুমি কটা লুচি খাচ্ছ, তার আগে তুমি কি খেয়েছো? গরম জল খেয়েছো তো লুচিটা খাওয়ার আগে? নিবু পানি খেয়েছো তো? একটা গোটা ফল খেয়েছো তো? এটা ইম্পর্টেন্ট না। সকালে উঠে আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, ऐसा नहीं होता है। আমাকে যদি ফলো করো, পুরোটা আমাকে ফলো করো, তাই না? তো আমি কেক খেতে পারি, আমি লুচি খেতে পারি, তোমরা খেতে পারো না। তোমাদের মধ্যে তো রোগ আছে, তোমাদের মধ্যে তো সমস্যা আছে। আগে সমস্যা থেকে বেরিয়ে আসো, তুমিও একটু এটা ওটা খাবে। এর জন্যই তো আমি দেখাই যে দেখো আমি সকালে উঠে দুধ চা খাচ্ছি। আমি কিন্তু গ্রিন টি নিয়ে ঢং করি না, আমার মধ্যে রোগ ভর্তি। আমি সকালবেলা গ্রিন টি আর 1 প্যাকেট বিস্কিট নিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, বিস্কিট খাচ্ছি গ্রিন টিতে। আমি কিন্তু এই ন্যাকামো করি না, করি কি? আমি এই ন্যাকামো করি না, আমার মধ্যে ন্যাকামো দেখতে পাবে না। আমি এটা খাচ্ছি, কিন্তু তার আগে আমি কি খেয়েছি, তা আমি কিভাবে চলছি। আমার শরীরটাকে খারাপ করছে, আমি না নড়তে চড়তে পারছি না, আমি ঘরের মধ্যে মাথা ঘুরিয়ে যাচ্ছে, আমি শুয়ে থাকছি, এরকম তো করছি না। এই যে এত চটপটর করে কথা বলছি, তাই না? আবার যখন আমার শরীরটাও একটু দুর্বল হয়ে যায়, আমারও মধ্যে কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি আছে, তখন আমি আমার মতন করে চলি, আমি নিজের শরীরকে ঠিক রাখি, এটা ওটা খাই, এই জুস ওই জুস নিজে ঘরে বানিয়ে খাই, বিটের জুস, বেদানার জুস, আমলকির জুস, তাই না? তোমাদের মতন দোকানে গিয়ে একটা ওষুধ ছিললাম আর মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, উপরে উপরে এনার্জি বাড়িয়ে দিয়েছে, ভিতরে পুরো রোগের ডিপো আমি একটা। তো আমার মধ্যে ওইসব তোমরা পাবে না। চলো এইটা না আমি এইটুকুই রাখবো, অনেক বড় হয়ে গেছে। আবার দুপুরে রান্না বান্নাও ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আবার একটা অন্য ব্লগে শেয়ার করবো, কারণ এই কথাগুলো বলা না খুব দরকার। এই কথা আমি যত এইরকম ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করবো না, আমি জানি তোমাদের মধ্যে তত তোমরা ইন্সপায়ার হবে, তাই না? তোমরাও কিন্তু ইন্সপায়ার হবে। তোমরা নইলে ভাববে আমি যদি বলি এরকম এরকম, তোমরা কি আমার কথা শুনবে না? তার জন্য আমাকেও তো তোমাদের বোঝাতে হবে, তো বোঝাতে না অনেকটা টাইমও চলে যায়। তো যাই হোক, আজকের গুড মর্নিংটা এই অবধি থাকুক। তোমরা কি মানে শিখছো আমার কাছ থেকে, বা তোমাদের আমার কথা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে। তো চলো, বাই।